হ্যালো স্টুডেন্টস, ক্লাস 12 এর সায়েন্সের সমস্ত স্টুডেন্টকে আমার এই ক্লাসে ওয়েলকাম। অর্গানিক কেমিস্ট্রি আমি শুরু করেছি, অর্গানিক কেমিস্ট্রি চলছে, তোমরা জানো। ফার্স্ট চ্যাপ্টারের হ্যালো অ্যালকেনস, হ্যালো অ্যারিনসের ফার্স্ট পার্ট হয়েছে। সেখানে আমি হ্যালো অ্যারিনসের প্রিপারেশন এবং ফিজিক্যাল প্রপার্টিজ বলেছি। আজকে হ্যালো অ্যারিনসের শুরু করব পরের অংশ, অর্থাৎ কেমিক্যাল প্রপার্টিজ। হ্যালো অ্যারিনসের কি কেমিক্যাল প্রপার্টিজ আছে, কোন কোন বিক্রিয়া তারা সাড়া দেয়, সেগুলো নিয়ে আজকে তোমাদের আমি আলোচনা করব। তাহলে শুরু করছি পার্ট 2, হ্যালো অ্যারিনস কেমিক্যাল রিঅ্যাকশন। হ্যালো অ্যারিনসের কেমিক্যাল রিঅ্যাকশন সাধারণভাবে এই 5 রকমের হয়ে থাকে। কি কি না, নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন অ্যারোমেটিক, নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন রিঅ্যাকশন অ্যালকিল হ্যালাইডের করেছে, কিন্তু অ্যারোমেটিক। এখানে দেখো SN1 বা SN2 বলা হয় না, একে বলা হয় SNAR। এয়ার বলতে অ্যারোমেটিক। নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন অ্যারোমেটিক, ইলেকট্রোফিলিক সাবস্টিটিউশন রিঅ্যাকশন বেঞ্জিন রিংয়ে। এই প্রথম বিক্রিয়াটাতে অ্যারাইল হ্যালাইড তো আমাদের, যাকে হ্যালো অ্যারিনস বলে, সেখানে হ্যালোজেন সাবস্টিটিউট হবে বাই OH বা NH2 বা CN দ্বারা। এখানে কি হচ্ছে না, ইলেকট্রোফিলিক সাবস্টিটিউশনে হ্যালাইড সাবস্টিটিউট হবে না। বেঞ্জিনে যে বাদ বাকি 5টা কার্বন আছে, ওই হ্যালোজেন যে কার্বনে আছে সেই কার্বন বাকি 5টা কার্বনের হাইড্রোজেন সাবস্টিটিউট হবে অন্য গ্রুপ দ্বারা। অর্থাৎ অন্য গ্রুপটা এসে কোথায় অ্যাটাচড হবে না, বেঞ্জিন রিংয়ে। তাই বলা হয় বেঞ্জিন রিংয়ে ইলেকট্রোফিলিক সাবস্টিটিউশন। ইলেকট্রোফিলিক মানে আসবে কারা, ইলেকট্রোফাইল, যারা ইলেকট্রন খুঁজে বেড়াচ্ছে। কেন আসে না, বেঞ্জিনের আমরা জানি 6টা পাই ইলেকট্রন থাকে, ফলে বেঞ্জিনে যে ইলেকট্রন ক্লাউডের ডেনসিটি বেশি হয়, ইলেকট্রোফাইলগুলো সহজে এসে বেঞ্জিনে অ্যাটাক হতে পারে, বেঞ্জিনে সংযুক্ত হয়। তাই আমরা হ্যালো অ্যারিনসে ইলেকট্রোফিলিক সাবস্টিটিউশন রিঅ্যাকশনও দেখতে পাবো। আর একটা বিশেষ ধরনের বিক্রিয়া আছে সাইন সাবস্টিটিউশন। এটা এক ধরনের নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন থ্রু দ্য এলিমিনেশন অ্যাডিশন রিঅ্যাকশন, একটা স্পেশাল বিক্রিয়া। এটা আমরা দেখতে পাবো সোডামাইড লিকুইড অ্যামোনিয়াতে অ্যারাইল হ্যালাইড, হ্যালো বিশেষ করে ক্লোরোবেঞ্জিন রিঅ্যাকশন করে বেঞ্জাইন ইন্টারমিডিয়েটের থ্রো দিয়ে অ্যানিলিন বা সাবস্টিটিউটেড অ্যানিলিন তৈরি হয়। মেটালের সঙ্গে আছে আর আদার্স বিক্রিয়া আছে। এই 5 রকমের বিক্রিয়া নিয়ে আজ আমি আলোচনা শুরু করছি। তাহলে ফার্স্ট রিঅ্যাকশন নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন অ্যারোমেটিক। নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন অ্যারোমেটিক, দেখো অ্যারাইল হ্যালাইডের সাধারণ ফর্মটা এইটা আমরা জানি, তাই তো? এখন নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন অ্যারোমেটিকে যখন হ্যালোজেন পরমাণু বেঞ্জিন বলয়ের সঙ্গে অ্যাটাচড হয়ে থাকে, সহজে কিন্তু অ্যারাইল হ্যালাইডগুলো, ধরে না ক্লোরোবেঞ্জিন, নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন রিঅ্যাকশনে পার্টিসিপেট করে না। প্রশ্ন আসে খুব, ক্লোরোবেঞ্জিন বা অ্যারাইল হ্যালাইডগুলো নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন রিঅ্যাকশন সাধারণত সক্রিয় নয় বা বিক্রিয়া করে না। তবুও আমি দিয়েছি বিক্রিয়া, তার সাধারণ অবস্থায় করে না। কেন সাধারণ অবস্থায়? অ্যারাইল হ্যালাইডগুলো, প্রশ্ন আসে নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন রিঅ্যাকশন অ্যারাইল হ্যালাইড বিশেষ করে ক্লোরোবেঞ্জিনে নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন রিঅ্যাকশন ঘটে না সাধারণ অবস্থায়। কেন সেই ব্যাখ্যাটা প্রথমে দিই। কেন খুব আসে এই প্রশ্নটা, ক্লোরোবেঞ্জিন নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন রিঅ্যাকশনে পার্টিসিপেট করে না। দুটো কারণের দুটো এক্সপ্লেনেশন আছে। একটাকে বলা হয় রেজোনেন্স ইফেক্ট। সেটা কি রেজোনেন্স ইফেক্টটা বলি আগে। ক্লোরিনের উপর অবস্থিত লোন পেয়ার, আমরা জানি 3টে লোন পেয়ার আছে। বেঞ্জিন বলয় ইলেকট্রন যে অপরকে দিতে পারে, যার ডেফিসিয়েন্সি আছে। আবার বেঞ্জিন রিং থ্রু দ্য রেজোনেন্সে কোনো ইলেকট্রন ডেনসিটি কোনো র্যাডিক্যাল থেকে ইলেকট্রন অ্যাকসেপ্ট করতে পারে। কি করে? এই রেজোনেন্স
ক্লোরিনের মাঝে যে ইলেকট্রন আছে সে বেঞ্জিন রিংয়ে দেবে, বেঞ্জিন এর মধ্য দিয়ে সেই ইলেকট্রন বেঞ্জিন রিং নেগেটিভ চার্জ তৈরি করবে অর্থ ও প্যারা পজিশনে, অর্থ এবং প্যারা পজিশনে। এইভাবে এটা কোন পজিশনে, অর্থ পজিশনে ইলেকট্রন ডেনসিটি বেশি হবে, নেক্সট যখন আসবে দেখো আবার প্যারা পজিশনে ইলেকট্রন ডেনসিটি বেশি হবে। তাই আমরা জানি ক্লোরোবেনজিন বা অ্যারাইল হ্যালাইড গুলো অর্থ প্যারা ওরিয়েন্টিং গ্রুপ বলে এই কারণে। এখন এর ফলে কি হচ্ছে, এটা এরূপ অনেকগুলো রেজোনেন্স হবে, লাস্ট পর্যন্ত আমরা দেখতে পাবো এইরূপ একটা পরিস্থিতিতে অ্যারাইল হ্যালাইড গুলো বেঞ্জিনের সঙ্গে রেজোনেন্স হয়ে তৈরি করে নেগেটিভ চার্জ, আর এটা প্লাস হবে যেহেতু ইলেকট্রন ডেনসিটি দিয়েছে। এখানে ক্লোরিন আংশিক ডাবল বন্ড হিসাবে, আংশিক দ্বিবন্ধন হিসাবে কাজ করবে, অর্থাৎ ক্লোরিন বেঞ্জিনিং এর সঙ্গে, ক্লোরিন বেঞ্জিনিং এর সঙ্গে যে সিঙ্গেল বন্ড ছিল সেটা কি বন্ডের ডিউ টু রেজোনেন্স কি হয়ে যাচ্ছে, ডাবল বন্ড হিসাবে সে আচরণ করবে। ফলে ডাবল বন্ড হওয়ার ফলে এর বন্ড লেন্থ কমবে, বন্ড স্ট্রেংথ বা বন্ধনের দৃঢ়তা বাড়বে। এখন বন্ধনের দৃঢ়তা বাড়ার অর্থ কি, ফলে এই ক্লোরিন অন্য কোনো নিউক্লিওফাইল দ্বারা, নিউক্লিওফাইল হিসেবে কারা আসবে, এই নিউক্লিওফাইল কারা না OH মাইনাস, NH2 মাইনাস, CN মাইনাস, এটা নিউক্লিওফাইল। এই নিউক্লিওফাইলগুলো ক্লোরিনকে সাবস্টিটিউট করে সহজে সাধারণ অবস্থাতে এই ক্লোরিন অপসারিত হয় না। ফার্স্ট তাহলে কারণ কি, রেজোনেন্স ইফেক্ট, সিঙ্গেল বন্ড ডাবল বন্ড হিসাবে আচরণ করবে ডিউ টু রেজোনেন্স, বন্ড লেন্থ কমবে, বন্ড স্ট্রেংথ বাড়বে, নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন ক্লোরিন সাবস্টিটিউট হবে না। সেকেন্ড কারণ হচ্ছে, এটা ফার্স্ট কারণ। সেকেন্ড কারণ, ক্লোরোবেনজিনের ক্লোরিন যে কার্বনের সঙ্গে অ্যাটাচড হয়ে আছে, এই ক্লোরিন যে কার্বনের সঙ্গে, এটা কি হাইব্রিডাইজড sp2 হাইব্রিডাইজড কার্বন। এই এটা প্রত্যেকটা আমরা বেঞ্জিনের 6টি কার্বনকে জানি sp3 নয়, sp2 হাইব্রিডাইজ, যেহেতু ডাবল বন্ড আছে, 4টে বন্ডের মধ্যে কার্বনে যদি একটা 3টে সিগমা আর একটা পাই থাকে, দেখো 1 2 3 4 এই 4টে বন্ডের মধ্যে এইটা এটা এটা কি বলে, কি সিগমা বন্ড, নিশ্চয়ই জানো তোমরা, এটা পাই বন্ড। প্রত্যেকটা কার্বনে দেখবো 3টে সিগমা একটি পাই আছে, ফলে প্রত্যেকটা কার্বন হচ্ছে sp2 সংকরায়িত কার্বন। sp2 সংকরায়িত কার্বনের ইলেকট্রোনেগেটিভিটি যদি করো, ইলেকট্রোনেগেটিভিটি কম আমরা জানি sp greater than CsP greater than CsP2 greater than CsP3, অর্থাৎ কি বললাম, এটা কার্বনের সংকরায়ন অবস্থা। বেঞ্জিনের কার্বন যদি sp2 সংকরায়িত, তাই কার্বনের ইলেকট্রোনেগেটিভিটি sp3 কার্বন অপেক্ষা sp2 ইলেকট্রোনেগেটিভিটি বেশি হয়। এই কার্বন এবং ক্লোরিনের মধ্যে যে অ্যাট্রাকশন, ইলেকট্রোনেগেটিভ বেশি কার্বনের, এ কি করবে, ক্লোরিনকে বেশি পরিমাণে ইলেকট্রনগুলো নিজের দিকে টানবে, বন্ড লেন্থ এখানেও কমে যাবে, এটা একটা কারণ। বন্ড লেন্থ কমছে, বন্ধন দৃঢ়তা বা বন্ড স্ট্রেংথ বৃদ্ধি পাচ্ছে। ফলে এই কারণে দ্বিতীয় কারণেও, অর্থাৎ sp2 কার্বনের সঙ্গে ক্লোরিন সংযুক্ত থাকায় এই ক্লোরিনকে সহজে নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন করা যায় না। দুটো কারণ অবশ্যই মনে রাখবে কেন ক্লোরোবেনজিনের নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন ঘটে না, রেজোনেন্স ইফেক্ট, আর একটা কি বললাম, বেনজিনের sp2 সংকরায়িত কার্বনের সঙ্গে সংযুক্ত থাকায় কার্বন বা ক্লোরিনের বন্ড লেন্থ কমে যায়, বন্ড স্ট্রেংথ বেড়ে যায়। ঠিক আছে, এই দুটো কারণ অবশ্যই মনে রাখবে। এই কারণে আমরা সাধারণত ভাবে নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন অ্যারাইল হ্যালাইডের ঘটে না। কিন্তু তাহলে বিক্রিয়া দেওয়া হলো কেন, কি করে ঘটবে, ঘটে বিশেষ শর্তে, যা করে ড্রাস্টিক কন্ডিশন যদি থাকে, ড্রাস্টিক কন্ডিশনে ঘটে। সেটা কি ড্রাস্টিক কন্ডিশন বলতে কি, অর্থাৎ বিক্রিয়াটি সংঘটিত হবে সাধারণ অবস্থা নয়, উচ্চ চাপ, উচ্চ উষ্ণতা উপস্থিতি বা অনুঘটকের উপস্থিতিতে বা অন্য কোনো সাবস্টিটিউট যদি অর্থ বা প্যারা পজিশনে অবস্থান করে, সাধারণত তাদের কি হতে হবে, মাইনাস আই এফেক্ট, অর্থাৎ ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপ যদি থাকে, তখন নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন ঘটে। প্রথম দেখো, ডাউ প্রসেসে আমরা ক্লোরোবেনজিন থেকে ফেনল তৈরি করি, ড্রাস্টিক কন্ডিশনে নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন। সাধারণত ক্লোরোবেনজিন, এখানে যদি আমি অ্যাকোয়াস NaOH, আমরা অ্যালিফেটিকে অ্যারাইল হ্যালাইডে অ্যাকোয়াসকে তাপ দিলে কি হয়ে যাচ্ছিল,
ক্লোরিনের জায়গায় OH চলে এসেছিল, তাই তো? এখানে কিন্তু সেভাবে হবে না। সাধারণ অবস্থা অ্যাকোয়াস NaOH তাপ দিলে কিন্তু ফেনল পাবো না। কি করতে হবে বললাম? ড্রাস্টিক কন্ডিশন। এখানে অবশ্যই অ্যাকোয়াস NaOH এর সঙ্গে 300 atm চাপ আর 350 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতাতে যদি ক্লোরোবেঞ্জিনে সোডিয়াম হাইড্রোক্সাইড দেওয়া যায় তাহলে ONa তৈরি হবে, সোডিয়াম ফেনেট। এই সোডিয়াম ফেনেটে লঘু অ্যাসিড দেওয়া যদি হয়, লঘু অ্যাসিড মানে H2O+, ডাইলুট অ্যাসিড দেওয়া হচ্ছে, ডাইলুট অ্যাসিড দিলে এটা কনভার্টেড টু ফেনল। একে বলে ডাউ প্রসেসে। এটা নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন বিক্রিয়া, কিন্তু সাধারণ অবস্থা নয়, উচ্চ চাপ উষ্ণতা, একেই বলে ড্রাস্টিক কন্ডিশন বলা হয়। আমরা ডাউ প্রসেসে ক্লোরোবেঞ্জিন থেকে ফেনল তৈরি করতে পারি। সেকেন্ড নিউক্লিওফিলিক সাবস্টিটিউশনে আছি। সেকেন্ড ক্লোরোবেঞ্জিনে যদি 2 নম্বর ক্লোরোবেঞ্জিনে যদি কার উপস্থিতিতে না -I এফেক্ট যুক্ত গ্রুপ যদি অর্থ আর প্যারা পজিশনে থাকে, অর্থ আর প্যারা স্থানে থাকে, তারা কি করবে? যেমন সবচেয়ে দেখো NO2 নাইট্রো গ্রুপ। আমরা জানি নাইট্রো গ্রুপ কি একটি ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপ। এটা যদি অর্থ বা প্যারা পজিশনে থাকে, বেঞ্জিন বলয়ের ইলেকট্রন ডেনসিটি টান দেবে, ফলে ক্লোরিন সঙ্গে কার্বন সহজে ক্লোরিন ওখান থেকে কার্বন থেকে সাবস্টিটিউট হতে পারবে অন্য কোনো নিউক্লিওফাইল দ্বারা। অর্থাৎ -I এফেক্ট যুক্ত যদি গ্রুপ একটা থাকে, যেমন একটা উদাহরণ দেখো, ক্লোরিন প্যারানাইট্রো ক্লোরোবেঞ্জিন, প্যারানাইট্রো ক্লোরোবেঞ্জিনে যদি আমরা অ্যাকোয়াস NaOH দিই, তখন কিন্তু শুধুমাত্র 170 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচারে তাপমাত্রা কম লাগলো। কেন? এই নাইট্রো গ্রুপের উপস্থিতির জন্য। একে এটা দাও, 2 H3O+, যে এখানে দ্বিতীয় স্টেপে আগে ডাউ প্রসেস দিয়েছিলাম, সহজে আমরা ক্লোরিন সাবস্টিটিউটেড বাই OH, আর এখানে NO2 ভূমিকা কি? এখানে NO2 ভূমিকা হচ্ছে -I এফেক্ট হিসাবে ক্লোরিনকে সাবস্টিটিউট করতে সহায়তা করছে। এই ইলেকট্রন টানছে, নাইট্রো গ্রুপ কি করলো? ইলেকট্রনগুলো টান দিচ্ছে। কেন? -I এফেক্ট, ইলেকট্রন টান দেওয়ার পর বেঞ্জিন বলে ইলেকট্রন দিয়ে সরে আসছে, এই বন্ডটা দুর্বল হয়ে পড়ছে, ফলে এটা সাবস্টিটিউট হবে NaOH এর OH দ্বারা, সাবস্টিটিউট হয়ে ক্লোরিনের অপসারণ ঘটে, এই প্রোডাক্ট পেতে পারি। সিমিলারলি এখানে যদি আরো বেশি নাইট্রো গ্রুপ দেওয়া হয়, আরো বেশি পরিমাণে যদি নাইট্রো গ্রুপ দেওয়া হয়, আরেকটা উদাহরণ দিই। এখানে কি দেওয়া হলো না, অর্থ ক্লোরোবেঞ্জিন, অর্থ প্যারা পজিশনে নাইট্রো গ্রুপ আছে, দুটো নাইট্রো গ্রুপ থাকার ফলে আরো বেশি পরিমাণে বেঞ্জিন বলয় থেকে ইলেকট্রন টানবে, ক্লোরিনটা সহজে সাবস্টিটিউট হবে। সেখানে অ্যাকোয়াস NaOH 95 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচারে আমরা কিন্তু সহজেই কি পেয়ে যাব না, ক্লোরিন সাবস্টিটিউটেড ফেনল পেয়ে যাব, যার অর্থ প্যারা পজিশন নাইট্রো গ্রুপ আছে, OH তৈরি হয়ে যাচ্ছে। যত নাইট্রো সংখ্যা বাড়ছে, টেম্পারেচার কম লাগছে, অর্থাৎ যে কারণে সাবস্টিটিউট হচ্ছিল না, নাইট্রো গ্রুপ কি করলো? তাকে সহায়তা দিল যে সহজে যাতে সাবস্টিটিউট হতে পারে। আরো একটা দেখো, লাস্ট ভেরি ইম্পর্টেন্ট, নাইট্রো গ্রুপের সংখ্যা বাড়াচ্ছি। এখানে আরেকটা নাইট্রো গ্রুপ দেওয়া হলো, নাম কি? 2,4,6 ট্রাইনাইট্রো ক্লোরোবেঞ্জিন। 2,4,6 ট্রাইনাইট্রো ক্লোরোবেঞ্জিনে তখন আর ক্ষার লাগছে না, শুধু জল আর 50 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় দিলেই সরাসরি ক্লোরিন সাবস্টিটিউটেড হয়ে OH হয়ে যাচ্ছে, বাদ বাকি সব অর্থ প্যারা স্থানে যা ছিল তাই থাকছে। এটার নাম হচ্ছে পিক্রিক অ্যাসিড। গুরুত্বপূর্ণ একটি অ্যাসিড, জৈব যৌগের মধ্যে সবচেয়ে তীব্রতম অ্যাসিড বলা হয় পিক্রিক অ্যাসিড তৈরি করা যায় 2,4,6 ট্রাইনাইট্রো ক্লোরোবেঞ্জিন থেকে। 2,4,6 ট্রাইনাইট্রো ফেনল, যাকে পিক্রিক অ্যাসিড তৈরি করা যাচ্ছে। এখানে ওই নাইট্রো, বেশি সংখ্যক নাইট্রো থাকায় বেশ লাগছে না, জল আর 50 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচারে পিক্রিক অ্যাসিডে কনভার্ট হয়ে যাচ্ছে। তাহলে OH
নিউক্লিওফিলিক হিসাবে OH প্রবেশ করালাম। এইবার দেখো NH2 কিভাবে আমরা বেঞ্জিন বলয়ে ক্লোরিনকে সাবস্টিটিউট করে, আমরা অধিকাংশ এখানে বলে নিই হ্যালো অ্যারেন্সের অধিকাংশ বিক্রিয়াই আমরা দেখাবো ক্লোরোবেঞ্জিন নিয়ে। ব্রোমোবেঞ্জিন আয়োডোবেঞ্জিনও একই রকম বিক্রিয়া করে, ক্লোরোবেঞ্জিনগুলো পরীক্ষামূলকভাবে আমরা সেটা প্রাপ্তি ঘটেছে, ফলে ক্লোরোবেঞ্জিনটাই বেশি দেখাবো। দেখো ক্লোরোবেঞ্জিনে এবার অ্যামোনিয়া দ্বারা NH2 দ্বারা সাবস্টিটিউশন হবে। ক্লোরোবেঞ্জিন কি না হলো না অ্যাকুয়াস অ্যামোনিয়া, অ্যামোনিয়ার জলীয় দ্রবণ, তাতে নেওয়া হবে প্রায় 300 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচার লাগবে, আর কিউপ্রাস অক্সাইড অনুঘটক লাগে। দিলে এ সহজেই ক্লোরোবেঞ্জিন সাবস্টিটিউট হয়ে NH2 পাবো, কি বলে অ্যানিলিন পেলাম। কি পেলাম? অ্যানিলিন তৈরি করা যায়, ক্লোরোবেঞ্জিন থেকে অ্যানিলিন হবে। নেক্সট CN অর্থাৎ সায়ানাইডকে কিভাবে প্রবেশ করাবো দেখো। সায়ানাইড নিউক্লিওফিলিক সাবস্টিটিউশনে 3 নম্বরে CN- দ্বারা সাবস্টিটিউশন, এটা ব্রোমোবেঞ্জিন বিক্রিয়াটি দেখা গেছে ব্রোমোবেঞ্জিনের মধ্যে রেসপন্স বেশি হয়। ব্রোমোবেঞ্জিনে CuCN পিরিডিন, CuCN পিরিডিন দ্রাবকের উপস্থিতিতে তাপমাত্রা 100 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচারে সায়ানোবেঞ্জিন তৈরি হয়। CN সায়ানোবেঞ্জিন তৈরি হয়। CN সায়ানোবেঞ্জিন তৈরি করতে পারে ব্রোমোবেঞ্জিন থেকে কিউপ্রাস সায়ানাইড, পিরিডিন তাপ দিলে সায়ানোবেঞ্জিন, অর্থাৎ সাধারণভাবে হয় না, বিশেষ কন্ডিশনগুলো দিলে তবে কিন্তু এগুলো প্রতিস্থাপিত হচ্ছে। আপাতত এইগুলোই হলো নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন রিঅ্যাকশন। OH এ প্রবেশ করলাম NH2 আর সায়ানাইড। এবার আসি দ্বিতীয় যে বিক্রিয়া ছিল ইলেকট্রোফিলিক সাবস্টিটিউশন। ইলেকট্রোফিলিক সাবস্টিটিউশন রিঅ্যাকশন কোথায় ঘটবে না ইলেকট্রোফিলিক সাবস্টিটিউশন অ্যারোমেটিক রিংয়ে ঘটবে। ইলেকট্রোফিলিক সাবস্টিটিউশন কোথায় ঘটবে? অ্যারোমেটিক রিংয়ে ঘটবে। ইলেকট্রোফিলিক সাবস্টিটিউশন রিঅ্যাকশন কিন্তু খুব সহজে সংঘটিত হয়। না ক্লোরোবেঞ্জিনের বা হ্যালোবেঞ্জিনের হ্যালোজেনের উপর ইলেকট্রন ডেনসিটি বেশি থাকায় ও সহজে বেঞ্জিনে ইলেকট্রন জোর দান করে বেঞ্জিন বলয় ইলেকট্রন ঘনত্ব বাড়িয়ে দেয়। এখন ইলেকট্রন ঘনত্ব যদি বাড়িয়ে দেয়, আমরা জানি ইলেকট্রন ঘনত্ব বেঞ্জিনের বাড়লে কি হয় না সহজে ইলেকট্রোফাইল বলতে কি, ইলেকট্রোফাইল কারা না Cl+, NO2+, SO3, R+, CO+, এই 4 ধরনের ক্যাটায়নিক ইলেকট্রোফাইল, এগুলো ক্লাস 11 আমরা জেনে এসেছি, এগুলো ইলেকট্রোফাইল। এটা হ্যালোজিনেশনে এটাকে ক্লোরিন মাইনাস প্লাস লিখেছি, একটা দিলাম X+, অর্থাৎ হ্যালোজেনগুলো হ্যালোজিনেশন, নাইট্রেশন, সালফোনেশন, অ্যালকাইলেশন, ফ্লিকোঅ্যাসাইলেশনের যে র্যাডিক্যালগুলো ক্যাটায়নিক র্যাডিক্যাল তৈরি হয়, এগুলো ইলেকট্রোফিলিক। এই ইলেকট্রোফাইলগুলো সহজে ক্লোরোবেঞ্জিনে অ্যাটাক করতে পারে বেঞ্জিন বলয়ে, যেহেতু হ্যালাইডগুলো বেঞ্জিন ইলেকট্রন ডেনসিটি বাড়িয়ে দেয়। আমি ক্লোরোবেঞ্জিনে দিয়ে দেখাচ্ছি, এটা খুব সহজ বিক্রিয়া, তোমরা জানো সব। ক্লোরোবেঞ্জিনে যদি X2 কারা হয় না Cl2 আর Br2, আয়োডিন ফ্লোরিন হবে না। এখানে কি দেব? Fe চূর্ণ দিলে কি হয়, যেহেতু ক্লোরিন অলরেডি আছে, এবার কোথায় আসবে, যেহেতু অর্থপ্যারা নির্দেশক গ্রুপ, এর আগে বলেছি ক্লোরিন অর্থাৎ হ্যালাইডগুলো অর্থপ্যারা ওরিয়েন্টিং গ্রুপ বা নির্দেশক গ্রুপ কেন বলা হয় না বেঞ্জিন বলয়ের অর্থ এবং প্যারা স্থানে এরা ইলেকট্রন ডেনসিটি বাড়ায় ডিউ টু রেজোনেন্স বা কনজুগেশনের দ্বারা। তাহলে এখানে ক্লোরিন আছে, একটা যদি ক্লোরিন নিই এখানে একটা ক্লোরিন আসবে, প্লাস দুটো প্রোডাক্ট পাবো, অর্থ প্রোডাক্ট আর এটা অর্থ ডাইক্লোরোবেঞ্জিন, প্যারা ডাইক্লোরোবেঞ্জিন বা 1,4 ডাইক্লোরোবেঞ্জিন 1,2 ডাইক্লোরোবেঞ্জিন। এটা কি বিক্রিয়া হলো? হ্যালোজিনেশন বা ক্লোরিনেশন বা ব্রোমিনেশন বলতে পারি। নেক্সট বিক্রিয়া দেখো, NO2 ক্যাটায়ন গ্রুপে সংযুক্ত হবে বেঞ্জিন রিংয়ে,
রিয়েজেন্ট কি লাগে? কনসেন্ট্রেটেড HNO3 প্লাস কনসেন্ট্রেটেড H2SO4, গাঢ় সালফিউরিক অ্যাসিড গাঢ় নাইট্রিক অ্যাসিডের মিশ্রণ, এখানে টেম্পারেচার। এটা কি বিক্রিয়া বলে? নাইট্রেশন। আগেরটা ছিল হ্যালোজেনেশন, নাইট্রেশন বিক্রিয়া কি ঘটলে কি ঘটবে না NO2 গ্রুপ অর্থ আর প্যারাস্থানে এসে অ্যাটাক করবে। এটা কমন বিক্রিয়া, এগুলো সহজেই করা যায়। অর্থ নাইট্রোক্লোরোবেনজিন, প্যারা নাইট্রোক্লোরোবেনজিন। এর আগে আমরা ওই প্রোডাক্ট থেকে এইটা থেকে শুরু করেছিলাম, ওই কি করে ঢোকানো যাবে সেই নাইট্রো গ্রুপ এইভাবে প্রবেশ করাতে পারি। কি বিক্রিয়া দ্বারা? নাইট্রেশন বিক্রিয়া দ্বারা। তাহলে নাইট্রেশন হলো। এবার নেক্সট দেখো SO3, এখানে কনসেন্ট্রেটেড H2SO4 বা H2SO4 তাপ দেওয়া হলো, কি হবে? ঠিক সিমিলারলি ক্লোরোবেনজিনের অর্থ পজিশনে SO3 সালফোনিক অ্যাসিডের ক্লোরিন সাবস্টিটিউটেড হবে অর্থোক্লোরোসালফোনিক অ্যাসিড, এটার নাম হবে প্যারাক্লোরোসালফোনিক অ্যাসিড। এটা সালফোনিক অ্যাসিড হলো কেন? আইউপ্যাক নামের প্রায়োরিটি অনুযায়ী সালফোনিক অ্যাসিডের প্রাধান্যের ক্রম বেশি বলে সালফোনিক অ্যাসিড প্যারাক্লোরোসালফোনিক অ্যাসিড, সরি এটা অর্থোক্লোরোসালফোনিক অ্যাসিড, এটা হবে প্যারাক্লোরোসালফোনিক অ্যাসিড। এটাকে বলে সালফোনেশন। সালফোনেশন এটা অলরেডি আমরা ক্লাস 11 এ এই যে হ্যালোজেনেশন, নাইট্রেশন, সালফোনেশন, ফিল্টার, এই চারটে বেঞ্জিন বলে সাবস্টিটিউশন বিক্রিয়া, ইলেকট্রোফিলিক সাবস্টিটিউশন বিক্রিয়া ভেরি ভেরি ইম্পর্টেন্ট। সব অ্যারোমেটিক যৌগগুলোতে দেখবো যার অর্থোপেরা ওরেন্ডিক গ্রুপ হয় তারা কিন্তু বিক্রিয়া রেসপন্স করে। নেক্সট এসো ফিডিলক্রাফট বিক্রিয়া। ফিডিলক্রাফট অ্যালকাইলেশন ক্লোরোবেনজিনে আমি একটা উদাহরণ দিয়ে দিচ্ছি। মিথাইল ক্লোরাইড, অ্যানহাইড্রাস, অ্যালুমিনিয়াম ক্লোরাইড যে রিয়েজেন্ট দেওয়া হয় FC অ্যালকাইলেশন কি ঘটে? ক্লোরোবেনজিনের প্যারাস্থানে মিথাইল গ্রুপ, সরি অর্থস্থানে প্রথম হলো। এটা আরেকটা জিনিস আমি তোমাদের বলে দিই, আরেকটা প্যারা কোনটা মানে মেজর প্রোডাক্ট প্রত্যেকটা ক্ষেত্রে, এর আগে যেগুলো হলো সেগুলোর ক্ষেত্রে বলবো সবসময় প্যারাটা হবে কিন্তু মেজর। কেন? প্যারাস্থানের সঙ্গে স্থানাভাবজনিত সমস্যা নেই, দূরে থাকছে। অর্থটা সবসময় মাইনর প্রোডাক্ট হবে, এটা মনে রাখবে। অর্থ প্রোডাক্ট সবসময় মাইনর হবে, কাছাকাছি থাকা স্টেরিক হিন্ড্রেন্স বা স্থানাভাবজনিত কারণে এই প্রোডাক্টটা কম হবে। মিথাইল গ্রুপের অ্যাডাকশন এখানে হচ্ছে প্যারাস্থানে বেশি হয়, তাই প্যারাটা মেজর হয়। এটা FC অ্যালকাইলেশন হলো। নেক্সট CH3COCl অ্যাসিটাইল ক্লোরাইড অ্যাসাইলেশন, অ্যানহাইড্রাস AlCl3 অনাদ্র অ্যালুমিনিয়াম ক্লোরাইড ফিডিলক্রাফট অ্যাসাইলেশন। অ্যাসাইলেশন করলে কি হবে না অর্থস্থানে আসবে COCH3, প্যারাস্থানে ওইটাই আসবে অ্যাসাইল গ্রুপ আসছে। কোন গ্রুপ অ্যাটাচড হবে? অ্যাসাইল গ্রুপ COCH3। এটা এই ক্লোরোবেনজিন, এই ক্লোরিন যদি না থাকতো নাম ছিল কি? অ্যাসিটোফেনন। তাই এর নাম কি হবে? অর্থোক্লোরো অ্যাসিটোফেনন, প্যারাক্লোরো অ্যাসিটোফেনন। প্রাধান্যের ক্রম অনুযায়ী অ্যাসিটোফেনন, বেঞ্জিনের COCH3 থাকলে অ্যাসিটোফেনন হয়, অ্যারোমেটিক কিটোন। তাহলে আমরা ইলেকট্রোফিলিক সাবস্টিটিউশন রিঅ্যাকশন শেষ করলাম। এরপরে আমরা যাব কার সঙ্গে বিক্রিয়া ছিল? সাইন সাবস্টিটিউশন ছিল। সাইন সাবস্টিটিউশন শুরু করছি। 3 নম্বর, 2 নম্বর হয়ে গেল, এবার 3 নম্বর সাইন সাবস্টিটিউশন রিঅ্যাকশন। ক্লোরোবেনজিন বা ব্রোমোবেনজিনের সাইন সাবস্টিটিউশন রিঅ্যাকশন ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটি রিঅ্যাকশন। সাইন সাবস্টিটিউশন বা এলিমিনেশন অ্যাডিশন রিঅ্যাকশন বলে, ঠিক আছে? এলিমিনেশন অ্যাডিশন রিঅ্যাকশন কার হবে? ক্লোরোবেনজিনের। রিয়েজেন্ট কি? অবশ্যই মনে রাখবে এই রিয়েজেন্ট হচ্ছে সোডামাইড, সোডিয়াম অ্যামাইড, সোডামাইড আর লিকুইড অ্যামোনিয়া। সোডামাইড, লিকুইড অ্যামোনিয়া যদি ক্লোরোবেনজিন বা ব্রোমোবেনজিন, ক্লোরোবেনজিন ব্রোমোবেনজিনে দেওয়া হয় তাহলে একটা স্পেশাল ইন্টারমিডিয়েট তৈরি হয়, তাকে বলে বেনজাইন। কি করে হয় বিক্রিয়াটা একবার দেখার চেষ্টা করো।
ক্লোরোবেঞ্জিন কে আসছে, সোডামাইড তরল অ্যামোনিয়া দিলে সোডামাইড NaNH2 লিকুইড অ্যামোনিয়া, সোডামাইড লিকুইড অ্যামোনিয়া দিলে কি করে দেখো, এই পজিশনে হাইড্রোজেন একটা আছে, এই হাইড্রোজেনকে NH2 মাইনাস, এই বন্ধনে ইলেকট্রনটা বেঞ্জিন নেবে আর NH2 মাইনাস হাইড্রোজেন নিয়ে অ্যামোনিয়া নিয়ে বেরিয়ে যাবে। কি তৈরি হবে না এবং ক্লোরিন অপসারিত হবে এখান থেকে, ঠিক আছে। তৈরি হবে কি না বেঞ্জাইন তৈরি হবে, এখানে এই বন্ড আসবে, এখান থেকে ক্লোরিন অপসারিত হবে, এটা বেঞ্জাইন তৈরি হলো। কি তৈরি হলো, বেঞ্জাইন, একটা অন্তর্বর্তী যৌগ বেঞ্জাইন, এটার নাম বেঞ্জাইন, ইন্টারমিডিয়েট তৈরি হয়। এই বেঞ্জাইনে আবার NH2 মাইনাস সোডামাইড তরল অ্যামোনিয়া, সোডামাইডের তরল অ্যামোনিয়া থেকে অ্যামাইড আসবে, এই অ্যামাইডগুলো অ্যামাইড যে কোনো একটা স্পেস এই জায়গায় অথবা এই জায়গায় অ্যাটাক করে অ্যানিলিনে কনভার্ট হতে পারে। আমি যদি এটা স্টার দিই, এইটা যদি স্টার দিয়ে রাখি, তাহলে দেখো হয় এইখানে NH2 আসতে পারে অথবা এই স্টার এখানেও আসতে পারে। এখানে আইডেন্টিফাই করার জন্য এটাকে এই কার্বন অ্যাটমটাকে আমরা আইসোটোপিক কার্বন দিয়ে আমরা ডিটারমাইন করতে পারি। তাহলে মূল লক্ষ্য হলো কি সাইন সাবস্টিটিউশন, একটা বেঞ্জাইন ইন্টারমিডিয়েট, সেখান থেকে অ্যানিলিন তৈরি হয়। তাহলে আমরা এর আরেকটা স্পেশাল বিক্রিয়া আমি দেখাচ্ছি এবার। এরপর দেখো ক্লোরোবেঞ্জিনের সাবস্টিটিউটেড ক্লোরিন যদি নেওয়া হয়, সাইন সাবস্টিটিউশন কি করে হচ্ছে এবং কেন একে ইলিমিনেশন অ্যাডিশন বলে সেটাও একবার দেখিয়ে দিচ্ছি। দেখো আমরা যদি এই গ্রুপ নিয়ে শুরু করি, ক্লোরোবেঞ্জিন এখানে আছে কি মিথাইল গ্রুপ, ভেরি ভেরি ইম্পর্টেন্ট রিঅ্যাকশন, কিন্তু মাথায় রাখো বিক্রিয়াটা দিয়ে থাকে একটু হায়ার লেভেলে জয়েন্টে পাওয়া যায় এই ধরনের বিক্রিয়া বেশি। এখানে যদি আমরা NaNH2 লিকুইড অ্যামোনিয়া দিই, তৈরি হবে কি বেঞ্জাইন তৈরি হবে। বেঞ্জাইন কোথায় তৈরি হয় না হ্যালোজেন তার পাশের যে এই কার্বন থেকে হাইড্রোজেন অথবা এই কার্বনে কিন্তু হাইড্রোজেন নেই, তাহলে যে কার্বনে হাইড্রোজেন পাবে সেই কার্বনেই কিন্তু বেঞ্জাইনটা তৈরি হলো, অর্থাৎ সেখানে ট্রিপল বন্ড তৈরি হলো, বেঞ্জিনের মধ্যে একটা অস্থায়ী যৌগ তৈরি হলো, এইভাবে যৌগটা তৈরি হচ্ছে হলো। এবার যখন আবার NH2, এটা হলো এলিমিনেশন, এই জন্য এটা এলিমিনেশন বলা, এলিমিনেশন অ্যাডিশন, এই প্রক্রিয়াটা কি হলো এলিমিনেশন। এইবার আসছে অ্যাডিশন, এই জন্য এই বিক্রিয়াটাকে বলে এলিমিনেশন অ্যাডিশন রিঅ্যাকশন। এলিমিনেশন হলো এলিমিনেট হয়ে ক্লোরিনটা এলিমিনেট হলো, এই Cl নিয়ে H+ নিয়ে বেরিয়ে গেল। এবার কি আসবে NH2 মাইনাস অ্যাড হবে, কোথায় এর ক্ষেত্রে দুটো অপশন আছে, এখানে হতে পারে এখানে হতে পারে। এখানে দেখবে শুধু ক্লোরোবেঞ্জিন থাকলে একটাই প্রোডাক্ট, যদি এখানে মিথাইল থাকে তাহলে দুটো প্রোডাক্ট পাবো। দুটো প্রোডাক্ট কি রূপ ধরনের হবে বোঝার চেষ্টা করো, দুটো প্রোডাক্ট কি পাচ্ছি একটু স্পষ্ট করে লিখি, তোমাদের বুঝতে সুবিধা হবে। দেখো এইখানে যদি আমি 1 নিলাম, এটা 2 নিলাম, এই একে যদি অ্যাটাক করে প্রোডাক্টটা কি হবে, এইখানে আসবে NH2, এখানে মিথাইল গ্রুপ ছিল, প্লাস 2 নম্বর যদি অ্যাটাক হয়, এটা 1 নম্বরের প্রোডাক্ট, 2 নম্বর যদি অ্যাটাক হয় CH3, এইখানে হবে NH2, এটা 2 নম্বরের প্রোডাক্ট পাবো। এর নাম কি, এটা কি হবে, এটা 2 মিথাইল অ্যানিলিন, এটা হবে অ্যানিলিন, এটা প্রাধান্য হবে অ্যানিলিন রেসপেক্টিভ, এটা 1 2 3 মিথাইল অ্যানিলিন, 2 মিথাইল অ্যানিলিন, 3 মিথাইল অ্যানিলিন, দুটো যৌগ পাবো। যদি আমরা অর্থোক্লোরোটলুইনের সোডামাইড লিকুইড অ্যামোনিয়া দিয়ে এলিমিনেশন অ্যাডিশন রিঅ্যাকশনে এগোই। আশা করি বুঝতে পেরেছো, এলিমিনেশন হচ্ছে, পরের স্টেপে কি হচ্ছে অ্যাডিশন। প্রোডাক্টটা অবশ্যই মাথায় রাখার চেষ্টা করো। ওকে, তাহলে আমাদের সাইন সাবস্টিটিউশন হয়ে গেল। এরপর 4 নম্বরে আসছি, মেটালের সঙ্গে অ্যালকিল অ্যারোমেটিক হ্যালাইডের বা হ্যালো বেঞ্জিনের বিক্রিয়া।
4 নম্বর উইথ মেটাল, মেটালের সঙ্গে বিক্রিয়ায় ধাতুর সঙ্গে বিক্রিয়া হবে 4-এর 1, কে বলে ফিটিক বিক্রিয়া। ফিটিক রিঅ্যাকশন। ফিটিক বিক্রিয়ায় কি হয়? GUE না। ফিটিক রিঅ্যাকশনে কি ঘটে না, ক্লোরোবেঞ্জিন যদি আমরা ভার্স বিক্রিয়া অর্থাৎ অ্যালিফেটিকের ভার্স বিক্রিয়া যেটাকে বলা হয় অ্যারোমেটিকের সেটাকে ফিটিক বিক্রিয়া বলা হয়। সোডিয়াম আর ইথার, সোডিয়াম ইথার দু অণু সোডিয়াম, দু অণু ক্লোরোবেঞ্জিন নিলে যুক্ত, এর বিক্রিয়ার পদ্ধতি আমরা জেনে ফেলেছি অলরেডি, বাইফিনাইল অর্থাৎ দুটো ক্লোরিন দুটো সোডিয়াম নিয়ে অপসারিত হবে, দুটো ফিনাইল গ্রুপের যে বন্ড ওপেন হলো যুক্ত হলো, নাম হলো বাইফিনাইল তৈরি হলো। বাইফিনাইল, এই ওরা মনে রাখো, এটা বাইফিনাইল তৈরি হয়ে যাচ্ছে আর সোডিয়াম ক্লোরাইড অপসারিত হচ্ছে। 4-এর 2 ভার্স ফিটিক, ভার্স আর ফিটিক বিক্রিয়া। ভার্স ফিটিক বিক্রিয়া কি না, এখানে কি ছিল, দুটোই অ্যারোমেটিক বা হ্যালো অ্যারিনস ছিল। এবার হবে কি, হ্যালো অ্যালকেন আর হ্যালো অ্যারিনস, একটা হ্যালো অ্যারিনস আর একটা হ্যালো অ্যালকেন, ক্লোরোবেঞ্জিন আর মিথাইল ক্লোরাইড নেওয়া। ফিটিক এবং ভার্স দুটো একসঙ্গে সংযুক্ত হয়েছে বলে এর নাম দেওয়া হচ্ছে ভার্স ফিটিক। এটা কি বিক্রিয়া ফিটিক। এর আগে আমরা ভার্স জানি, যদি মিথাইল ক্লোরাইড সোডিয়াম ইথার দিতাম তাহলে কি হতো, ইথেন তৈরি হতো। এখানে অ্যারোমেটিক হ্যালাইড নিয়েছি, অ্যালিফেটিক হ্যালাইড নিয়েছি। রিয়েজেন্ট ওই ধাতু সোডিয়াম ইথার, ভার্সের যে রিয়েজেন্ট নেওয়া হয় দিলে কি হবে দেখো, এই ক্লোরিন অপসারিত হয়ে দুটো যুক্ত হয়ে গেল, তৈরি হয়ে গেল টলুইন। কি তৈরি হলো, টলুইন আর সোডিয়াম ক্লোরাইড। টলুইন তৈরি করা যাচ্ছে ভার্স ফিটিক বিক্রিয়া দ্বারা। ফিটিক বিক্রিয়া, ভার্স ফিটিক আমরা জানলাম। কার সঙ্গে বিক্রিয়া? মেটালের সঙ্গে বিক্রিয়া। সোডিয়াম মেটালের সঙ্গে বিক্রিয়া হলো। এবার 4-এর 3 আর একটা বিক্রিয়া আছে উলম্যান বিক্রিয়া। উলম্যান বিক্রিয়া কার সঙ্গে বিক্রিয়া হবে না, ওই হ্যালাইডের সঙ্গে। হ্যালাইডের সঙ্গে কে বিক্রিয়া করবে না, কপার ক্লোরোবেঞ্জিন নিয়ে কপার তাপ দিলেই এটাও বাইফিনাইল তৈরি হয়। কি তৈরি হবে, বাইফিনাইল তৈরি হবে। যে ক্লোরোবেঞ্জিনে কপার তাপ দিই এটাকে উলম্যান বিক্রিয়া বলা হয়। কি বিক্রিয়া, উলম্যান বিক্রিয়াতে আমরা ক্লোরোবেঞ্জিন থেকে বাইফিনাইল পেতে পারি। কোন ধাতু এখানে ব্যবহৃত হয়েছে না, কপার। এরপরে দেখো আরো একটা ধাতুর সঙ্গে বিক্রিয়া পাবো, সেটা খুব পরিচিত, তোমরা জানো, ক্লোরোবেঞ্জিন বা আমরা যে কোনো, এখানে ক্লোরোবেঞ্জিন যে কোনো হ্যালাইড 4-এর 4 ম্যাগনেসিয়াম ইথার দেওয়া হলো। ম্যাগনেসিয়াম আর ইথারের সঙ্গে, ম্যাগনেসিয়াম ইথার যদি দেওয়া হয় কি তৈরি হয় আমরা জানি, স্পষ্ট করে লিখে দিই। কাকে নিয়েছি না, যে কোনো রকমের হ্যালো অ্যারিনস, কি দিলাম, ম্যাগনেসিয়াম আর ইথার। ম্যাগনেসিয়াম ইথার অ্যালকিল হ্যালাইড বা অ্যারাইল হ্যালাইড যাই হোক না কেন, ম্যাগনেসিয়াম ইথার দিলে অলওয়েজ একটি গুরুত্বপূর্ণ যৌগ তৈরি হয়, গ্রিগনার্ড রিয়েজেন্ট। বিজ্ঞানী গ্রিগনার্ড এই রিয়েজেন্টটা তৈরি করেছিল 1900 সালে। গ্রিগনার্ড এই রিয়েজেন্ট তৈরি করেছিল, এই রিয়েজেন্ট নয়, এই ধরনের যে অ্যালকিল বা অ্যারাইল যে গ্রিগনার্ড ম্যাগনেসিয়াম ঘটিত হ্যালাইড তৈরি করেছিল, নোবেল পুরস্কার পেয়েছিলেন। কেননা আমি এর পরের ক্লাসে শুধু গ্রিগনার্ড নিয়ে একটি ক্লাস নেব তোমাদের। গ্রিগনার্ড রিয়েজেন্ট এবং তার সিনথেটিক ইউটিলিটি, গ্রিগনার্ড বিকারক দিয়ে যে জৈব যৌগের অনেকগুলো জৈব যৌগ ফাংশনাল গ্রুপ যুক্ত জৈব যৌগ তৈরি করতে পারা যায়, সেটা একটা পরের ক্লাসে দেখাবো। তাহলে এখানে অ্যারাইল হ্যালাইডও গ্রিগনার্ড বিকারকের জন্য ম্যাগনেসিয়াম ইথারের সঙ্গে বিক্রিয়া করে অ্যারাইল ম্যাগনেসিয়াম হ্যালাইড তৈরি করে। এখানে যদি ক্লোরিন দিই ক্লোরিন পাবো, ব্রোমিন দিলে ব্রোমিন পাবো, আয়োডিন দিলে আয়োডিন পাবো। সাধারণত আয়োডিনের
সবচেয়ে স্থায়িত্ব বেশি, প্রোডাক্টটা সহজে তৈরি করা যায় গ্রিগনাল্ড বিকারক তৈরি করার, এবং এই গ্রিগনাল্ড বিকারক থেকে অ্যারোমেটিক অন্যান্য ফাংশনালগুলো এখানে সহজে প্রবেশ করানো যায়, সেটা সিনথেটিক ইউটিলিটি। তাহলে ধাতুর সঙ্গে 4টে বিক্রিয়া পেলাম, সোডিয়াম ইথারের সঙ্গে ফিটিক বিক্রিয়া, ভার্স ফিটিক বিক্রিয়া, কপারের সঙ্গে উলম্যান বিক্রিয়া, এবং ম্যাগনেসিয়াম ইথারের সঙ্গে কি না গ্রিগনাল্ড বিকারক। ওকে, এবার লাস্ট হ্যালোয়ারেন্সের লাস্ট যে আদার্স বিক্রিয়া না বলে এটাই বলা হয় ডিডিটি প্রিপারেশন। ডিডিটির নামটা তোমরা সবাই জানো। ডিডিটি একসময় প্রচুর ব্যবহৃত হতো, পেস্টিসাইড বা জীবাণুনাশক হিসাবে ব্যবহার করা হতো। ম্যালেরিয়ার সংক্রমণে মশাকে ধ্বংস করার জন্য কীটনাশক হিসাবে ব্যবহার করা হতো বলছি, এখন কিন্তু হয় না, ডিডিটিটাকে ব্যান করে দেওয়া হয়েছে। তো সেই ডিডিটি তৈরি হতো কি করে সেটা একটু দেখো। ক্লোরোবেঞ্জিনে ক্লোরাল দেওয়া হয়। এই ক্লোরালটা কিন্তু এর আগে এতে আমি দেখিয়েছি, হ্যালোফর্ম বিক্রিয়াতে এই ক্লোরাল বিক্রিয়া করে ক্লোরাল তৈরি হয়েছিল। অ্যাসিটালডিহাইডে ক্লোরিন দিলেই ক্লোরাল হয়, অ্যাসিটালডিহাইডে ক্লোরিন নিয়ে তাপ দিলে কিন্তু ক্লোরাল তৈরি, এটা ক্লোরাল অ্যাসিড। তাহলে ক্লোরোবেঞ্জিন 2 অণু নেব, তার সঙ্গে ক্লোরাল দেওয়া হবে কি গাঢ় অর্থাৎ কনসেন্ট্রেটেড সালফিউরিক অ্যাসিড, তাপ কনসেন্ট্রেটেড সালফিউরিক অ্যাসিড জল শোষক, এখানে জল শোষিত করবে, করে তৈরি করবে কি না ডিডিটি। CCl3 বন্ড CH, এইখানে দুটো ক্লোরোবেঞ্জিনের প্যারা পজিশনের সঙ্গে হাইড্রোজেন অপসারিত হবে অক্সিজেনের সঙ্গে। এই যে সালফিউরিক অ্যাসিড দিয়েছি, এই সালফিউরিক অ্যাসিড জল শোষক কি করে না ক্লোরাল, একটু দেখিয়ে নিই, এটা হচ্ছে ডিডিটি পেলাম, ডিডিটি ডাইক্লোরো ডাইফিনাইল ট্রাইক্লোরো ইথেন, ডাইফিনাইল ট্রাইক্লোরো ইথেন বলা হয়, তাই ডিডিটি এর নাম। আমি একটু দেখিয়ে নিই কি করে হচ্ছে, দেখো CCl3, এই দেখো CH, এই অক্সিজেন আছে তো, এইখানে দুটো ক্লোরোবেঞ্জিন, এপাশের ক্লোরোবেঞ্জিন দিলে এখানে হাইড্রোজেন প্যারা পজিশন, অর্থাৎ ক্লোরোবেঞ্জিনের প্যারা স্থানে এই একটা ক্লোরোবেঞ্জিন, এই একটা দুটো ক্লোরোবেঞ্জিনের প্যারা স্থানে যে হাইড্রোজেন আছে, এই দুটো হাইড্রোজেন, এই ক্লোরোবেঞ্জিনে যে এইখানে যে হাইড্রোজেন, এই হাইড্রোজেন তো দেখিয়েছি কি করে ঘটছে, সেটা সংক্ষেপে সহজ করে বোঝার জন্য, এটা মেকানিজম নয় কিন্তু, জাস্ট এই অক্সিজেন আর এই দুটো হাইড্রোজেন অপসারিত হয়ে গেল কি হিসাবে না জল হিসাবে। সে জলটা কে টেনে নিয়েছে বা কে শোষণ করেছে সহজভাবে বললে না গাঢ় সালফিউরিক অ্যাসিড। যখন এটা শোষণ করে, দেখো এই দুটো বন্ড তো কার্বনে ছিল, এই দুটো বন্ড কিন্তু কি হলো, এই বন্ডটা এই বেঞ্জিনের সঙ্গে, এই বন্ডটা এই বেঞ্জিনের সঙ্গে অ্যাটাচড হয়ে এই দুটো হিসাব তৈরি করলো ডিডিটি নামে একটা বিশেষ ধরনের যৌগ। তাহলে ডিডিটি তৈরি হলো। ডিডিটি কি কাজে ব্যবহৃত হয়? কীটনাশক হিসাবে, ম্যালেরিয়ার মশাকে ধ্বংস করার জন্য। কিন্তু একটা সমস্যা হয়ে যাচ্ছে, এই ডিডিটি বর্তমানে হু নির্দেশ দিয়েছে যে অনেক বছর আগেই, যে ডিডিটি কিন্তু কার্সিনোজেনিক, অর্থাৎ খুব ডিডিটি যদি নাকে মুখে খুব বেশি পরিমাণে ঢোকে লিভার ক্যান্সার, প্যানক্রিয়াসের ক্যান্সার হয়ে থাকে। এটা শারীরবৃত্তীয় একটা প্রভাব আছে। আরও একটা প্রভাব আছে, এই ডিডিটি এমন একটি রাসায়নিক যৌগ, যখন স্প্রে করে মাটি গাছে দেওয়া হলো, এ সহজে মাটিতে এর বন্ড ভেঙে গিয়ে নষ্ট হয়ে যায় না, অর্থাৎ বায়োডিগ্রেডেবল নয়। জল দ্বারা ধৌত হয়ে পুকুরে বা কোনো চাষের জায়গায় গেলে এখান থেকে জলজ প্রাণী বা উদ্ভিদেরও ক্ষতি হয়। কারণ পরোক্ষভাবে আমাদের শরীরে যখন সেই উদ্ভিদ বা প্রাণীকে আমরা খাই, ডিডিটি আমাদের শরীরে প্রবেশ করে যায়, শরীর ক্ষতি করতে পারে। ডিডিটি যেহেতু সহজে বিনষ্ট হয় না, তাহলে এর একটা শারীরবৃত্তীয় এবং প্রাকৃতিক একটা প্রভাব আছে। এই কারণেই ডিডিটিকে বর্তমানে ব্যবহার করা হয় না। আমরা হ্যালোয়ারেন্সে সবগুলো কেমিক্যাল বিক্রিয়া যতগুলো তোমাদের এই লেভেলের আছে সবগুলোই দেখালাম। এবার হ্যালো অ্যালকেন এবং হ্যালো অ্যারিনসের
সর্বশেষ ধাপে আমি পৌঁছে গিয়েছি। এখানে আর কয়েকটা বিষয় একটু বলে নিই। তোমাদের সিলেবাসে আছে বেশ কিছু হ্যালো অ্যারিনস বা হ্যালো অ্যালকেনের যৌগ আছে, যাদের ব্যবহারিক প্রয়োগ এবং শারীরবৃত্তীয় প্রভাবগুলো একটু জানতে হবে। প্রথমটা ছিল তোমাদের সিলেবাসে আছে মিথিলিন ক্লোরাইড। মিথিলিন ক্লোরাইড কি কাজে ব্যবহার, এদের ব্যবহারগুলো জানতে হবে। ব্যবহার কি কাজে লাগে মিথিলিন ক্লোরাইড? তোমাদের সিলেবাসে বেশ কিছু যৌগ আছে, বই সেগুলো সংক্ষেপে বলে যাচ্ছে, অবশ্যই বই পড়ে নেবে। এটা সাধারণত রং এবং ঔষধ শিল্পের দ্রাবক হিসেবে রং এবং ওষুধ শিল্পের দ্রাবক হিসাবে ব্যবহার হয়। শারীরবৃত্তীয় প্রভাব, শারীরবৃত্তীয় প্রভাব এটা অধিক পরিমাণে নাকে মুখে যদি আমাদের প্রবেশ করে চোখ যন্ত্রণা হয়, স্নায়ুতন্ত্রের ক্ষতি হয়, গা বমি বমি ভাব আসে, এই মিথিলিন ক্লোরাইডের প্রভাবে। ব্যবহারটা অবশ্যই মনে রাখবে। নেক্সট আছে কি, যেগুলো আমরা পড়েছি, ক্লোরোফর্ম। 2 নম্বর আরেকটি যৌগ CHCl3 ক্লোরোফর্ম। ব্যবহার কোথায় ব্যবহৃত হয়? ক্লোরোফর্মের ব্যবহার আগেও ব্যবহার হতো সবচেয়ে বেশি, এখন কম হয়, চেতনানাশক হিসাবে। দ্বিতীয় ব্যবহার হয় কোথায় না জৈব দ্রাবক হিসাবে। ক্লোরোফর্ম জৈব দ্রাবক হিসাবে ব্যবহৃত হয় এবং আর কোথায় বললাম চেতনানাশক হিসেবে ব্যবহার হয়। কিন্তু এটাও খুব বেশি পরিমাণে যদি চেতনানাশক হিসেবে ব্যবহার হয় মানুষ মারা যেতে পারে, চেতনা সহজে আর জ্ঞান ফিরবে না খুব বেশি পরিমাণে যদি এটাকে ব্যবহার করা হয়। তাহলে ক্লোরোফর্ম। তারপরে আছে 3 নম্বরে আয়োডোফর্ম CHI3। ব্যবহার কি? আয়োডোফর্ম অ্যান্টিসেপটিক হিসাবে আগে ব্যবহার করা হতো ড্রেসিং করার ক্ষেত্রে, কাটাছেঁড়া ড্রেসিং করার ক্ষেত্রে আয়োডোফর্মের সলিউশন দেয়, কিন্তু যন্ত্রণা হয় বলে এখন তুলনামূলক কমে গিয়েছে। আর কোথায় ব্যবহার করি জৈব, আমরা অ্যানালিটিক্যালি কোথায় ব্যবহার করা হয় না কিটোমিথাইল গ্রুপ হ্যালোফর্ম টেস্ট, আয়োডোফর্ম টেস্ট যাকে বলা হয়। কিটোমিথাইল গ্রুপ কোন জৈব যৌগে আছে কিনা সেটাকে বোঝানোর জন্য কিন্তু আয়োডোফর্ম টেস্ট দ্বারা করা হয়ে থাকে। এবার কার্বন টেট্রাক্লোরাইড, আর একটি যৌগ কার্বন টেট্রাক্লোরাইড। কার্বন টেট্রাক্লোরাইড একটি জৈব দ্রাবক এবং এরোসলের প্রপেল্যান্ট হিসাবে কার্বন টেট্রাক্লোরাইড ব্যবহার হয়। বডি স্প্রেতে কার্বন টেট্রাক্লোরাইড কি কাজ করে? যে বাহক হিসেবে ব্যবহার করে। এরোসল তো আমাদের যে বডি স্প্রে বা যে ধরনের স্প্রেগুলো আছে দেখবে ওগুলো এক ধরনের এরোসল, এয়ারের সঙ্গে ডিসপার্স মিডিয়াম হিসাবে আছে এয়ার, আর ডিসপার্স ফেজ হিসাবে লিকুইডের কণা। তো সেখানে লিকুইডের কণা হিসাবে কি আছে না কার্বন টেট্রাক্লোরাইড। বর্তমানে কার্বন টেট্রাক্লোরাইডও এই সমস্ত কাজে ব্যবহার হয়। এরও শারীরবৃত্তীয় প্রভাব আছে, স্নায়ুতন্ত্রের উপর খুব বেশি পরিমাণে যে শরীরে প্রবেশ করে ক্ষতি করতে পারে। আর একটা ডিডিটিটা কিন্তু বলে দিয়েছি, তোমাদের ডিডিটি বলে দিয়েছি। লাস্ট 5 নম্বরে আছে CFC বা ফ্রেয়ন। ক্লোরোফ্লুরোকার্বন বা ফ্রেয়ন কাদের বলে? ক্লোরোফ্লুরোকার্বন অর্থাৎ ক্লোরিন ফ্লুরিন ঘটিত কার্বন সাধারণত মিথেন থেকে, মিথেনের হাইড্রোজেন সাবস্টিটিউটে তৈরি হয়। CF3Cl একটা হতে পারে, CF2Cl2 হতে পারে, CFCl3। কোন হাইড্রোজেন মিথেনের যে 4টে কার্বন ছিল এখানে সেই 4টে কার্বনে 3টে সাবস্টিটিউট বাই ফ্লোরিন আর একটা ক্লোরিন। এখানে 4টের মধ্যে 2টো ক্লোরিন 2টো ফ্লোরিন, এখানে 3টে ক্লোরিন একটা ফ্লোরিন। এগুলো সবগুলোই কি? এগুলো সবই CFC। এটাও CFC, এটাও CFC। এদের অন্যান্য ট্রেড নেম আছে যেগুলো মনে রাখার দরকার নেই। উদাহরণ বললে মিথেনে, তবে কখনোই ব্রোমিন বা আয়োডিন দেওয়া যাবে না, সবগুলো ক্লোরিন ফ্লোরিন। এদেরকে CFC বা ক্লোরোফ্লুরোকার্বন বা ফ্রেয়ন বলে। কি কি কাজে ব্যবহৃত হয়? ব্যবহার কি? এরা ব্যবহৃত হয় হিমায়ক রূপে। কোথায় না রেফ্রিজারেটর এবং এসি মেশিন ও রেফ্রিজারেটরে এদেরকে ব্যবহার করা হয় CFC কে। তবে বর্তমানে এগুলোর ব্যবহার কমিয়ে দেওয়া হয়েছে, অন্যান্য সাবস্টিটিউটেড কেমিক্যালস যোগ করা ব্যবহার করা হয়। কেন ব্যবহার করা হচ্ছে না বর্তমানে? না
এরা পরিবেশগত প্রভাব এদের ভীষণ ভীষণ রকমের ক্ষতিকারক। সেটা কি তোমরা জানো? সিএফসি কি করে না, গ্রিন হাউস গ্যাস হিসাবে গ্লোবাল ওয়ার্মিং, বিশ্ব উষ্ণায়নের জন্য কিন্তু এই গ্যাসগুলো দায়ী। তাই এই এগুলো হ্যালো অ্যালকেনস, কিন্তু এদেরকে সাধারণত ব্যবহার কমে গিয়েছে। আর কি করে, বায়ুমণ্ডলের উঁচুতে যে ওজোন স্ফিয়ার, ওজোন স্তরে ওজোন গ্যাসকে কিন্তু এরা ওজোন গ্যাস ক্ষতি করে বা ওজোন হোল তৈরি করার ক্ষেত্রে এদের একটা বিশেষ ভূমিকা আছে। তাই ফ্রেয়ন বা সিএফসি হিমায়ক গ্রুপে বর্তমানে তুলনামূলক কম ব্যবহৃত হয়, কেননা এদের সাইড ইফেক্ট বা নেচারের ক্ষতি করে বলে এদেরকে ব্যবহার করা হয় না। ডিডিটি বলে দিয়েছি, তাহলে অন্তত আমি তোমাদের অর্গানিক কেমিস্ট্রি হ্যালো অ্যালকেন বা হ্যালো অ্যারাইন্সের সব বিষয়গুলোই তুলে ধরলাম আজকে। তাহলে এই পর্যন্তই, তোমাদের ক্লাসের ইতি টানছি। পরের অধ্যায় শুরু করব অ্যালকোহলস, ফেনলস, ইথার। তার আগে আরেকটা ক্লাসে তোমাদের, কেননা গ্রিগনার্ড বিকারকের একটা বিশেষ ভূমিকা আছে। গ্রিগনার্ড বিকারকের সিনথেটিক ইউটিলিটি এবং গ্রিগনার্ড বিকারক কি করে অন্যান্য যৌগগুলো রূপান্তরিত হয় তা নিয়ে একটা ক্লাস পরের ভিডিওতে থাকবে। ধন্যবাদ আজকের মতো। আমার চ্যানেলকে অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করবে। ওয়েলকাম নেক্সট ক্লাস।